আসসালামু আলাইকুম স্টুডেন্ট, ক্লাস 8। আজ আমি তোমাদের প্রথম লাইফ সায়েন্সের ক্লাসটি নেব। তার আগে তোমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালো থাকার চেষ্টা করবে এবং আশেপাশের পরিস্থিতিকে ভালো রাখার চেষ্টা করবে। তো আজকে আমরা তোমাদের লাইফ সায়েন্সের যে বই, সেই বইয়ের প্রথম যে চ্যাপ্টার জীবদেহের গঠন, ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু প্রথমে যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, জীবদেহ বলতে আমরা বুঝি যে যার জীবন আছে সেটাই জীব, আর যার জীবন নেই সেটা হচ্ছে কি জড় পদার্থ। তো আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই তাদের মধ্যে কিছু রয়েছে জীব আর কিছু রয়েছে জড় পদার্থ। জীব আর জড় এদেরকে আমরা বুঝি কী করে? কারণ এই জীবের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দ্বারা আমরা বুঝতে পারি কোনো একটা জীব জীবিত অবস্থায় রয়েছে। আর এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের নেই তাদেরকে আমরা কি বলবো? জড় পদার্থ। তো এই বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখি। জীব হতে গেলে দেখো, এরা প্রকৃতির যে সমস্ত উদ্দীপনা সেগুলোতে ছাড়া দেয়, প্রজনন ঘটায়, নতুন তাদের বংশবৃদ্ধি করে, তাই না? এবং কী হয়, এদের বৃদ্ধি ঘটে। এই সমস্ত কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে যেটা জড়ের মধ্যে নেই। এছাড়াও দেখো, যে সমস্ত পদার্থ সজীব তারা কি করে? শ্বাস নেয়, খাদ্য হজম করে, তারপরে দেহে যে সমস্ত বজ্র পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো দেহ থেকে বের করে দেয়। কিন্তু জড় পদার্থ এই কাজগুলো করতে পারে না। তো জীবরা এই যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য তাদের বিভিন্ন অঙ্গ শরীরের মধ্যে রয়েছে, সেই অঙ্গের দ্বারা এগুলো করে থাকে। সেই অঙ্গগুলো কি কি? যেমন ধরো, খাদ্য হজম করছি, তো এই খাদ্য হজম করার জন্য এদের দেহে কি রয়েছে দেখো, অর্থাৎ আমাদের দেহে রয়েছে কি? পাকস্থলী, তাই না? এছাড়াও রয়েছে ক্ষুদ্রান্ত। একইভাবে আমাদের শ্বাস নেওয়ার জন্য, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই তার জন্য কি রয়েছে? শ্বাস নেওয়ার জন্য রয়েছে ফুসফুস। এরকম কতগুলো অর্গ্যান আমাদের শরীরের মধ্যে রয়েছে। যেমন ধরো, রক্তকে দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কি রয়েছে না, রক্তকে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে কি? হৃৎপিণ্ড। এছাড়া আর কি রয়েছে আমাদের শরীরে? আমাদের দেহের যে সমস্ত বজ্র পদার্থ সেটাকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য রয়েছে কি? বৃক্ক বা কিডনি। এছাড়া আমাদের শরীরের সমস্ত কাজ করে থাকে সেটা হচ্ছে কি না, আমাদের মস্তিষ্ক। তো দেখো, এই যে বিভিন্ন অঙ্গ বা অর্গ্যানগুলোর নাম আমি লিখেছি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ফুসফুস, বৃক্ক, তাই না? এরা আসলে কি দ্বারা গঠিত? এইগুলো দ্বারাই তো জীবদেহ গঠিত হচ্ছে। তাহলে জীবদেহ গঠিত হতে গেলে কতগুলো কি লাগবে না, গুরুত্বপূর্ণ অঙ্গ লাগবে। এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আবার কি দ্বারা গঠিত জানো? এগুলো বিভিন্ন কলার সমষ্টি নিয়ে গঠিত। আর কলা আমরা জানি কী নিয়ে গঠিত? আগের ক্লাসে পড়েছি যে কলা অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে গঠিত। তাহলে একটা জীবদেহ কী কী নিয়ে গঠিত আমরা দেখি। দেখো, জীবদেহ কী কী নিয়ে গঠিত?
একটা জীবদেহের মধ্যে থাকে কি বিভিন্ন অঙ্গ, যে অঙ্গগুলোর কথা আমি বললাম, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, মস্তিষ্ক, তাই না? এই অঙ্গগুলো নিয়ে তো জীবদেহ গঠিত হয়। তাহলে এই অঙ্গগুলো আবার কী দ্বারা গঠিত? অনেকগুলো কলার সমষ্টি নিয়ে গঠিত। আবার অনেকগুলো কলা কী দ্বারা গঠিত? কতগুলো কোষের সমষ্টি নিয়ে কলা গঠিত। ঠিক একইভাবে যদি আমরা দেখি একটা বাড়ি, সেই বাড়ি কী নিয়ে গঠিত? অনেকগুলো ঘর নিয়ে গঠিত, তাই না? একটা বড় অট্টালিকা, তার ভেতরে কী আছে? অনেকগুলো ঘর রয়েছে। ঘরগুলো আবার কী দ্বারা গঠিত? ঘরের মধ্যে কী থাকে? দেওয়াল থাকে, ছাদ থাকে, মেঝে থাকে, এবং এই দেওয়াল, ছাদ, মেঝে প্রত্যেকটা অংশ আবার ইট দ্বারা গঠিত। তাহলে ওই ঘরটার মেন মেটেরিয়াল আমরা কি বলতে পারি? ইট। ঠিক একইভাবে আমাদের জীবদেহের প্রধান কাঁচামাল বা প্রধান একক বলতে পারি কি? কোষ। তাহলে আমরা কোষের সংজ্ঞা যদি বলি তাহলে আমরা কি বলতে পারি না, আমাদের জীবদেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কি? কোষ। কারণ দেখো, গঠনগত মানে কোষ দ্বারা জীবদেহ গঠিত হয়, আর অনেকগুলো কোষের কার্য নিয়েই তো জীবদেহের কার্য। প্রত্যেকটা কোষ যে কাজগুলো করছে তার সম্মিলিত ফলই আমাদের জীবদেহ দেখা যায়। তাই জন্য কোষকে আমরা সংজ্ঞা আকারে বলতে গেলে বলি যে কোনো জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। ঠিক যেমন বাড়ির গঠনগত কার্যগত একক যদি ইট হয়, তেমনি একটা জীবদেহের গঠনগত কার্যগত একক হিসেবে আমরা বলতে পারি কোষ, এবং এটা ক্ষুদ্রতম একক সব থেকে। এবং এরা অনেক ছোট ছোট কোষ দ্বারা আমাদের জীবদেহ গঠিত হয়। যেহেতু জীবদেহ অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে গঠিত, সেজন্য অনেক ছোট ছোট কোষ নিয়ে আমাদের বডিটা তৈরি হয়েছে। তো এই কোষগুলো এত ছোট হয় যে এদেরকে মাইক্রোস্কোপ ছাড়া সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। তো তাহলে কোষকে আমরা যদি দেখতে চাই তাহলে কী দ্বারা দেখতে পাবো না, মাইক্রোস্কোপ, যেটাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। তাহলে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোষকে দেখতে পাই। দেখো, এই যে কোষ, এই কোষগুলো আমরা কি করে এদের কথা জানলাম না, 1665 এই খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক গাছের কাণ্ডের ছাল নিয়ে একটি সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন। তারপর তিনি নিজের তৈরি যে মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপে নিচে ওই প্রস্থচ্ছেদটাকে রাখলেন এবং দেখলেন সেখানে মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরি রয়েছে। তো তিনি এদের প্রথমে ল্যাটিন যে অর্থ সেলুলি বলে এদেরকে আখ্যা দিয়েছিলেন, পরবর্তীকালে যেটাকে কোষ বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু তিনি যে কোষগুলো আবিষ্কার করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন সেগুলো কিন্তু মৃত কোষ ছিল। পরবর্তী ক্ষেত্রে 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেনহিক তিনি প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে কোষ প্রথম আবিষ্কার করেন যদি বলা হয়, মৃত বা সজীব যদি উল্লেখ না থাকে, প্রথম কোষ আবিষ্কার করেন বললে বলবে রবার্ট হুক। যদি মৃত বলে দেয় তখনও রবার্ট হুক হবে, আর যদি সজীব বলে তাহলে হবে লিভেনহিক। ঠিক আছে? তো এই যে কোষ, এদের গঠন তিনি পর্যবেক্ষণ করেছিলেন মাইক্রোস্কোপের আরও উন্নতি ঘটিয়ে লিভেনহিক। তো তিনি এই কোষগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো তার আগে বলি, এই যে কোষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করতে গেলে কী লাগে বললাম? মাইক্রোস্কোপ। কারণ মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে কোষের গঠন বোঝা যায় না। কিন্তু এই মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখা হয় তখন কিন্তু কোনো কোষকে নর্মালি কি করা হয়, এমনি এমনি মাইক্রোস্কোপের তলায় রাখা হয় না, একে রঞ্জিত করা হয় বা স্টেনিং করা হয়। অর্থাৎ তোমরা যখন আরও হায়ার ক্লাসে পড়বে তখন রঞ্জক বা স্টেনিং পদ্ধতিটা সম্পর্কে জানবে, যে কোনো একটা কোষের গঠন ভালোভাবে বুঝতে গেলে কোষটাকে কি করতে হয় না, স্টেন করতে হয়। অর্থাৎ কোষটাকে রাঙিয়ে নিতে হয়, রং দিয়ে নিতে হয়। ঠিক আছে? নিয়ে কোষটাকে মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়। তো এই কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রথম দিকে যে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল সেই মাইক্রোস্কোপ ছিল সরল
অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র বা একে বলা হচ্ছে সিম্পল লাইট মাইক্রোস্কোপ। তো প্রথম যে অনুবীক্ষণ যন্ত্র যার সাহায্যে বিজ্ঞানীরা সজীব কোষকে পর্যবেক্ষণ করতেন সেটা ছিল সরল অনুবীক্ষণ যন্ত্র। এখানে কেবলমাত্র লেন্সের একটি লেন্সের সাহায্যে, কয়টি লেন্স? একটি লেন্সের সাহায্যে কি করা হতো না, কোনো একটা বস্তুকে একটু বড় আকারে দেখা যেত। ফুল কেটে ধরো তার বিভিন্ন অংশ দেখার জন্য এই অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হতো। এখানে বস্তুকে সাধারণত যার আকৃতি তার থেকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব হতো। তাহলে প্রথম যে অনুবীক্ষণ যন্ত্র তার নাম হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ, যেখানে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয় এবং এই লেন্সের সাহায্যে কোনো বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব হয়। দেখো, সিম্পল লাইট মাইক্রোস্কোপ অর্থাৎ সরল অনুবীক্ষণ যন্ত্রের পরে এলো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ সরলের থেকে একটু অবশ্যই উন্নত বা কিছুটা জটিল, যার জন্য নামকরণ করা হয়েছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। আগেরটিতে আমি বলেছি একটি মাত্র লেন্স ব্যবহার করা হতো, আর এটিতে কোনো বস্তুকে দেখার জন্য এর যে বিবর্ধন ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি আগেরটার তুলনায়, এবং এখানে একাধিক লেন্স ব্যবহার করা হয়, যেমন ধরো অকিউলার লেন্স, অবজেক্টিভ লেন্স, এই সমস্ত লেন্সগুলো ব্যবহার করা হয়। আর এই অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলোক দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয় এবং একটি বিশেষ ধরনের মিরর বা আয়না এখানে সাহায্য নেওয়া হয় বস্তুকে দেখার জন্য। এবং দ্রষ্টব্য যে বস্তু তাকে কিন্তু দেখো আগেরটা মাত্র 15 থেকে 20 গুণ বড় করে দেখছিলাম, এখানে বস্তুকে আমরা 2000 থেকে 4000 গুণ বড় করে দেখতে পাচ্ছি। তো এই যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোথায় ব্যবহার করা হয়? এই যৌগিক যে আলোক অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, এটি যেহেতু দ্রষ্টব্য বস্তুকে প্রায় 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব, ওজনের ব্যবহারটাও অনেক বিভিন্ন ক্ষেত্রে বেশি। যেমন ধরো ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এসব বিভিন্ন এককোষী বহুকোষী প্রাণীর দেহের যে অন্তর্গঠন সেটা, প্রাণীর যে দেহের বহির্গঠন সেটা দেখার জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, এদের অন্তর্গঠন জানার জন্য দেখা হয়, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন অংশ মানে মূল, কাণ্ড, পাতা, এদের অংশ দেখার জন্য ব্যবহার করা হয়। এবং জীবদেহের বিভিন্ন অঙ্গ তার প্রস্থচ্ছেদ করে কলার গঠন জানা যায়। এছাড়াও আমাদের দেহে যে সমস্ত কোষের ভেতরে যে সমস্ত অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণু এবং কোষ পর্দার বাইরের যে পর্দার গঠন সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি যৌগিক অনুবীক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে। এরপরে এলো ইলেকট্রন মাইক্রোস্কোপ, অর্থাৎ যৌগিক আলোক অনুবীক্ষণ যে যন্ত্র ছিল তার থেকে আরও উন্নত মানের যে মাইক্রোস্কোপ সেটা হচ্ছে সব থেকে উন্নত, তার নাম হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই যন্ত্রে কি করা হয় না, আলোর পরিবর্তে, আগে বললাম মিররের সাহায্যে আলোর সাহায্য নিয়ে দেখা হয়, এখানে আলোর পরিবর্তে ইলেকট্রন প্রবাহ পাঠিয়ে বস্তুর মধ্যে ইলেকট্রন প্রবাহকে পাঠিয়ে দেখানো হয়। এবং এই অনুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এছাড়াও এখানে বস্তুকে আমরা 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখতে পারি। তবে এই বস্তুকে কিন্তু খালি চোখে দেখা এই যন্ত্রের সাহায্যে সম্ভব নয়। এখানে আবার ফটোগ্রাফিক যে ফিল্ম সেগুলো চোখে ব্যবহার করে তবে দেখা, যেহেতু ইলেকট্রন প্রবাহ পাঠানো হয় সেজন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। তাহলে দেখো 3 ধরনের মাইক্রোস্কোপের মধ্যে দেখলাম সবথেকে উন্নত হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, কারণ এখানে বস্তুকে আমরা অনেক গুণ বড় করে দেখছি এবং এখানে আমরা তড়িৎ চুম্বকের ব্যবহার করছি, ইলেকট্রন প্রবাহ পাঠাচ্ছি, ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করছি। তো 3 ধরনের মাইক্রোস্কোপের তুলনা তোমরা রেডি করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবং
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের কী বৈশিষ্ট্য এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাহায্যে কী কী বস্তুকে দেখা যায় এবং কার কত বিবর্ধন ক্ষমতা, এগুলো কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন আসে। তাহলে আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে 3 ধরনের মাইক্রোস্কোপ সম্পর্কে জানলাম। একটা হচ্ছে যৌগিক, আর একটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো তার মধ্যে কার কত বিবর্ধন ক্ষমতা, একজনের প্রথমটা হচ্ছে 15 থেকে 20, তারপর একটা 20,000 থেকে 40,000 এবং লাস্টেরটি হচ্ছে 50,000 থেকে 3 লাখ। এবং কোথায় কয়টি লেন্স ব্যবহার করা হয়, যেমন এটাতে অবজেক্টিভ লেন্স, অকিউলার লেন্স, এরকম একাধিক লেন্স ব্যবহার করা হয়, কিন্তু সরলে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়, আর এখানে লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর কি পাঠানো হয়? ইলেকট্রন প্রবাহ। এবং খালি চোখে দেখা সম্ভব হয় না, তার জন্য কি ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন মাইক্রোস্কোপ সম্পর্কে জানলাম। এবার দেখো আমরা কোষের বৈচিত্র্য সম্পর্কে জানব। আমরা মাইক্রোস্কোপের সাহায্যে কি দেখলাম না, বিভিন্ন ধরনের কোষকেই তো দেখতে পাবো। তো এই কোষগুলো কীরকম হয় না, কোষ বিভিন্ন হতে পারে, মানে কোষের বৈচিত্র্য অনেক রকম। কোনো কোষ এককোষী, কোনো দেহ এককোষী জীব দ্বারা গঠিত, এককোষী মানে অর্থাৎ একটাই কোষ দ্বারা গঠিত কোনো দেহ, আবার কোনো জীবদেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত। যেমন ধরো অ্যামিবা, প্যারামেসিয়াম, এদের বডিটা কি হয় না একটি মাত্র কোষ দ্বারা গঠিত, তাই জন্য এদেরকে বলা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী। অর্থাৎ ওদের গোটা দেহের যা কিছু কার্যকর্ম সব ওই একটা কোষ দ্বারাই হয়ে থাকে। ঠিক আমাদের দেহেতে যেরকম থাকে তোমার শ্বেত রক্তকণিকা, এ কিন্তু আমাদের যে অ্যামিবা এককোষী তার মতোই অনেকটা দেখতে হয়, সেটা সম্পর্কে বলবো। এরপর হচ্ছে বহুকোষী। আমাদের নিজেদের হিউম্যান বডিটা হচ্ছে বহুকোষী, অনেকগুলো কোষ দ্বারা গঠিত। এছাড়াও যেগুলো একটু উন্নত জীব সবাই বহুকোষী, তাদের দেহ অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে গঠিত। এছাড়াও কোষের আকৃতিও কিন্তু তাদের মধ্যে অনেক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কোষ কিন্তু একরকম দেখতে হয় না, বিভিন্ন বইতে দেখবে তোমাদের ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন কোষের আকৃতি বিভিন্ন রকম হয়। যেগুলো ফ্যাট সঞ্চয়কারী কোষ, সেগুলো অনেকটা দেখবে কীরকম হয়, আংটির ন্যায় দেখতে হয়। কেন কি? কোষের মধ্যে চর্বি সঞ্চিত হওয়ার ফলে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায়, ফলে অনেকটা দেখো আংটির মতো দেখতে লাগে। এছাড়াও আমাদের চোখের মধ্যে রয়েছে রড কোষ, কোন কোষ। এগুলো কীরকম হয়? রড কোষ মানে কি, লম্বা লম্বা রডের মতো দণ্ডাকৃতি দেখতে হয়, আর কোন কোষগুলো শঙ্কুর মতো দেখতে হয়। এছাড়াও উদ্ভিদের দেহের বিভিন্ন বীজের আবরণ, ফলত্বকের মধ্যে উপস্থিত প্রস্তর কোষ থাকে। ঠিক আছে, এই প্রস্তর কোষগুলো বিভিন্ন রকম হয়, দণ্ডাকার, স্তম্ভাকার, তারার মতো। আবার ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার কোষও কিন্তু বিভিন্ন রকম দেখতে হয়। যেমন ধরো ব্যাকটেরিয়ার কোষ আমরা যে ভিব্রিও কলেরি, অর্থাৎ কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, সেগুলো কীরকম দেখতে হয় না কমা আকৃতি হয়। এছাড়াও গোলাকার, তো তারপরে হচ্ছে তোমার রড আকৃতি, এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কোষ দেখতে হয়। তো এদের আবার ব্যাকটেরিয়ার কোষগুলো এদের আকৃতি অনুসারে আবার আমরা আরও হায়ার ক্লাসে পড়ব, বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে। গোলাকারগুলোকে কক্কাস বলা হয়, যেগুলো লম্বা সেগুলোকে ব্যাসিলাস বলা হয়, এরকম বিভিন্ন ভাগ কিন্তু রয়েছে। ঠিক একই রকম কোষের অনেক রকম বৈচিত্র্যতার মধ্যে আমরা দেখব যে অ্যামিবার যে কোষ, সেটা বললাম এককোষী, এদের দেহে একটি ঘনপথ তৈরি হয়, কারণ গোটা বডিটা একটাই কোষ দ্বারা গঠিত। তো এদের এক জায়গা থেকে এক জায়গায় গমন করার জন্য এদের বডিটা একটা ঘনপথ তৈরি করে, নিয়ে কি করে, অর্থাৎ এদের দেহের আকৃতির পরিবর্তন ঘটিয়ে এই ঘনপথটা তৈরি করতে পারে। আবার কি হয়, ঘনপথ আবার এদের এক জায়গা থেকে এক জায়গায় গমন হলেই ঘনপথটা আবার কি হয়, অদৃশ্য হয়ে যায়। এইভাবে এরা চলাফেরা করে। ঠিক মানুষের রক্তেও জীবাণুকে মেরে ফেলার জন্য কি হয় না, যে শ্বেত রক্তকণিকা থাকে। আমাদের দেহে তো 3 ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার মেন কাজ হচ্ছে কি, আমাদের দেহে যে বাইরে থেকে যে রোগ জীবাণু প্রবেশ করে, সেই রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলা। তো এই শ্বেত রক্তকণিকাও কি করতে পারে না, ঠিক অ্যামিবার মতো নিজেদের দেহের আকার পরিবর্তন করতে পারে, এবং পরিবর্তন করে কি করে না, দেহে যে সমস্ত রোগ জীবাণু প্রবেশ করে তাদেরকে কি করে, আগ্রাস করে, অর্থাৎ খেয়ে নেয়। এইভাবে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে মেরে ফেলে। অর্থাৎ এখানে দেখো এককোষী কোষ অ্যামিবার সাথে আমাদের শ্বেত রক্তকণিকার মিল রয়েছে।
তাহলে শ্বেত রক্তকণিকাটা জীবদেহের কোষ, আর অ্যামিবা একটা স্বাধীন জীব, অ্যামিবা নিজে একটা জীব, আর শ্বেত রক্তকণিকা আমাদের বডির মধ্যে রয়েছে এরকম একটি কোষ। তাহলে শ্বেত রক্তকণিকার সাথে অ্যামিবার সম্পর্কটা কোথায়? না দুজনাই নিজেদের দেহের আকৃতিকে পরিবর্তন করতে পারে। তাহলে এটাও এক ধরনের কোষের বৈচিত্র্যতা প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা এখানে কি কি জিনিস জানলাম, যে এখানে আমরা কোষ কাকে বলে জানলাম, অর্থাৎ কোষের সংজ্ঞা। নেক্সট আমরা জানলাম কোষ কে আবিষ্কার করেছিলেন, কোন বিজ্ঞানী মৃত কোষ, কোন বিজ্ঞানী সজীব কোষ আবিষ্কার করেছিলেন সেটা সম্পর্কে জ্ঞান লাভ করলাম। এছাড়াও কোষ দেখার জন্য যে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, 3 ধরনের প্রধান মাইক্রোস্কোপ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আর কোষের বৈচিত্র্য সম্পর্কে জানলাম, যে কোষ কত ধরনের হয়, কোষে কী কী ধরনের ঘটনা ঘটে থাকে, এবং কোষে এদের নিজেদের আকৃতি কী কীভাবে পরিবর্তন করতে পারে। তো তোমরা এই চ্যাপ্টারটি যতটুকু পড়ালাম সেই অংশটুকু খুব ভালো করে পড়বে এবং আমাকে লিখে পাঠাবে।